শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখাশোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কি পড়ানো হয়েছিল? লাস্ট মনে হয় তোমাদেরকে হিস্ট্রি মনে হয় ভেদিক সিভিলাইজেশনটা পড়ানো হয়েছিল, তাই না? বৈদিক স্যার সভ্যতা। বৈদিক সভ্যতাটা পড়ানো হয়েছিল। ঠিক, ঠিক। আচ্ছা, পড়েছো? আচ্ছা, আমি আজকে পড়াবো হচ্ছে জৈনিজম, বুদ্ধিজম, এবং তার আগে চলো বেসিক কিছু কোশ্চেন তোমাদের যেটা পড়ানো হয়েছে লাস্ট যে টপিক বৈদিক সভ্যতা থেকে একটু কিছু আলোচনা করে তারপরে স্টার্ট করছি, চলো। আচ্ছা দেখো, কমন প্রশ্ন। আচ্ছা, সেন্ট্রাল এশিয়া থিওরির কথা কে তুলে ধরেছিলেন? ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার ম্যাক্স সেন্ট্রাল। মুলার। আচ্ছা, ভেরি গুড, ম্যাক্স মুলার। আচ্ছা, এবারে বাদ বাকি আরো যে থিওরি গুলো আছে সেগুলোকে মাথায় রাখবে। এখানে প্রশ্ন অনুযায়ী হচ্ছে আমাদের ম্যাক্স মুলার। বাল গঙ্গাধর তিলকজি কি বলেছিলেন? যে আর্কটিক রিজন থেকে এসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, বজকাই ইনস্ক্রিপশন থেকে আমরা সেই এভিডেন্সটা পেয়েছিলাম যে সেন্ট্রাল এশিয়া থেকে ম্যাক্স মুলার যে তথ্যটা দিয়েছিলেন, মাথায় রাখবে, কমন জিনিস এগুলো। Next, পুরুষিনী মানে কোন নদীকে বলা হতো? ঝিলাম। বাকিরা দেখো, এরকমও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আর্যরা এসে সপ্তসুন্দর পাড়ে বসবাস করেছিল, রাবি নদী মনে এবং হচ্ছে স্যার। হ্যাঁ, এখানে উত্তর হবে রাবি নদী, ঠিক আছে। ঝিলাম যে হচ্ছে বিতাসটা, বৈদিক যুগে বলা হতো হচ্ছে বিতাসটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে চেনাব। চেনাব হচ্ছে আশিকিনি। অনেকবার যদি পরীক্ষায় আসে তাহলে একটুখানি মাথায় রাখবে, এগুলো আসে এগুলো কিন্তু, ঠিক আছে। নেক্সট চলে এসো, সত্যমেব জয়তে কথাটি মুন্ডক মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ। উপনিষদ মানে আমি কি বলেছিলাম? বেদান্ত। বেদান্ত, ইয়েস, বেদের অন্ত বেদান্ত। কতগুলো উপনিষদ ছিল? 108। 108টি উপনিষদ, ওকে। এবং যদি বলা হতো সব থেকে বড় উপনিষদ কোনটি, প্রশ্নটা, তাহলে হতো বৃদ্ধারণ্যক, ঠিক আছে। চলো নেক্সট, বাদ বাকি আরো ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে, আসবে। যেরকম হচ্ছে গায়ত্রী মন্ত্র 1000 বার এসছে, আহ, যেটা হচ্ছে 3 নম্বর মন্ডলে রয়েছে ঋগ্বেদের হ্যাঁ। বর্ণ সিস্টেম, এটাও প্রচুর বার এসছে, যেখানে আমাদের ওই পুরুষোক্ত হিউম, যেটা হচ্ছে মন্ডল নাম্বার 10, ঠিক আছে। এবং বৃদ্ধারণ্যক উপনিষদ প্রশ্নটি আসে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে ঋগ্বেদে আমরা দেখছি আর্লি বৈদিক যুগের মানুষেরা কি করত, মানে কৃষি। আর্যরা, হ্যাঁ, তারা কি কৃষি কাজ করত, না শিল্প করত, না কি করতো? দেখো, তারা হচ্ছে গরু মানে হচ্ছে ওই পশু পালন করত, ঠিক আছে। ওটা দুটোই হবে, কৃষি পশুপালন। হ্যাঁ, এখানে অপশন যখন একটা, হ্যাঁ এখানে দুটোই হবে, ঠিক। যদি এ আর বি যদি অপশন থাকতো, কিন্তু ঠিক এটা আছে। তো মানে এরকম ভাবে করলে তো ভুল হয়ে যাবে, মানে দুটোই হ্যাঁ, অপশন কিন্তু হবে, কৃষি পশুপালনই তো আমি জানি এরকম। হ্যাঁ, এখানে মেনশন করে দিয়েছে আর্লি, ঠিক আছে। তো তার জন্য বেশিরভাগ উত্তরটা এইটাকে নেওয়া হলো, এটাও কিন্তু হয়, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট, পরে চলে এসো। দেখো আরেকটা জিনিস, কারণ ওইখানে যখন আর্লি বৈদিক যুগে এই পশুপালনটা ছিল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এবং লেটার বৈদিক যুগ সময়টা মনে পড়ছে 1000 থেকে 600 বিসি, এই সময় ছিল হচ্ছে এগ্রিকালচার প্রধান। এটা প্রথমের দিকে প্রধান, তারপরে দুটোই হবে অ্যান্সার, ঠিক আছে। এবার প্রশ্ন দেখে তোমরা উত্তর করো। নেক্সট, এখানে কি বলেছে, পুরানদার কাকে বলা হতো? ইন্দ্রকে। হ্যাঁ, ইন্দ্রকে। একদম ঠিক, ইন্দ্রকে বলা হতো হচ্ছে পুরানদার। নেক্সট, তারপরে কি বলা হচ্ছে, বালি কি ছিল? বালি একটি কর ছিল। রাজস্ব। হ্যাঁ, এটা কি কর? মনিটারি। আহ, ওই যে বি বি। হ্যাঁ, যেটা হচ্ছে এটা একটা কর, বাধ্যতা। ম্যান্ডেটারি ট্যাক্স। বাধ্য হইতে হতো। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ভগবত গীতা কোথা থেকে আমরা নিয়েছি?
এটা মনে হয় আগের দিন বলেও ছিল। কি? বিশ্ব বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, ছোট ছোট প্রশ্ন দেখবে এখান থেকে আসে। মহাভারত বেদব্যাস মাথায় রাখবে, এবং মহাভারতকে পঞ্চম বেদ আগের দিনই বলেছিলাম। তাছাড়া মহাভারতকে বলা হলো জয়সাম হিতা, এটাও পরীক্ষায় আসে, জয়সাম হিতা। আচ্ছা, রামায়ণ বাল্মীকি এবং পার্সি ভাষায় কে করেছিলেন, এটাও কিন্তু প্রচুর বার আসে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আমি তখন বলেছিলাম তোমাদের মাথায় রাখতে আবুল ফাইজি, ঠিক আছে, আবুল ফাইজি রাজাম নামা উত্তর হয়েছিল। ঠিক আছে, চলো আজকে টপিকে ঢুকি। টপিকে ঢোকার আগে দেখো, আজকের টপিক হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, কারণ প্রচুর প্রশ্ন এই টপিকটা থেকে থাকে, এবং কম্পিটিটিভ এক্সামে একটা না একটা প্রশ্ন তুমি পাবেই। আচ্ছা, আমরা মোটামুটি ছোট ছোট পায়ে অনেকটা এগিয়ে যাচ্ছি। একটুখানি যা যা পড়েছি একটু রিভিশন। জৈনিজম এন্ড বুদ্ধিজম, হ্যাঁ ওইটা তো জৈনিজম এন্ড বুদ্ধিজম। হ্যাঁ, জৈনিজম এন্ড বুদ্ধিজম, এই টপিক থেকে একটা নাম্বার পাবেই, একটা নাম্বার থাকবেই। আচ্ছা, টপিক পড়ানোর আগে আমি তোমাদের বেসিক কিছু প্রশ্ন একটু আলোচনা করিনি, যা যা পড়ানো হয়েছে। ঠিক আছে, চলো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে সব থেকে ছোট উপকূল রাজ্যটির নাম কি? চটপট। গোয়া। হ্যাঁ, সব থেকে ছোট হচ্ছে আমাদের গোয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাষা আমাদের সংবিধানের কততম তপশিলে আছে? অষ্টম তফসিলে 8 ছিল। 22টি, আগে ছিল 14টি। ইয়েস, এটা কত নাম্বার তপশিল? 8। তপশিল 8 হবে ছিল। 8। ভেরি গুড, Constitute. নেক্সট। একদম ঠিক। আচ্ছা বলো, হারাপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। রবি নদীর তীরে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে বলো, যে সিটি উইদাউট সিটাডেল, সিটি উইদাউট সিটাডেল? তামিলনাড়ু। চানুদারো, চাঁদুদারু। একদম চানুদারো। নেক্সট, ভারতবর্ষের সব থেকে বেশি ল্যান্ড বাউন্ডারি কার সঙ্গে? বাংলাদেশ। 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 বাংলাদেশের সঙ্গে সব থেকে ল্যান্ড বাউন্ডারি। কতগুলো দেশ? 4টে, 5টা, 6টা? পাঁচ- 5টা। কে বললে? 5টা। 5টা, ঠিক। 8টা ট্রপিক অফ ক্যান্সার। স্যার, একটা কোশ্চেন। বলো। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যে বর্ডার লাইন, কোন বইয়ে দেখি 2272, কোন বইয়ে দেখি 2217। ইন্ডিয়ার সঙ্গে 2272 নয়, ওটা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, প্রবলেম 96,000 সলভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 4042 মতো হবে। তারপর এই লাস্ট সংবিধান সংশোধনীতে কিছু এরিয়া এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, এবারে বলি, এটা প্রথমে ছিল 2272, এটা হচ্ছে প্রথমে ছিল, এখনো নেয়, এমন নয় যে কম্পিটিটিভ এক্সামে এটা নেয় না, পিএসসি তো এটাই নেয়। আচ্ছা, এবারে এদিক ওদিক একটুখানি বর্ডারে কাটছাট হয়েছে, যেটাই মাত্র বললে তুমি অ্যামেন্ডমেন্টে, তো ভুল নেই, দুটো অপশন থাকবে না। খেয়াল রাখবে, যদি 2272 ওই 2272 যদি থাকে, লেনদেন হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, ইন্ডিয়ার সঙ্গে তাহলে কত? তুমি ইন্ডিয়া বললে, ইন্ডিয়া বাংলাদেশ কত? 4042 না কত এরকম। 4096 স্যার। 4096। একদম, এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে, তার মানে পুরোনো টপিক গুলো পড়ছো। এইবারে গল্প শোনো, 10-15 মিনিট তোমরা এবার গল্প শুনবে। জৈনিজম বুদ্ধিজম, তোমাকে ছোট্ট করে একটা গল্প বলি। দেখো, এর আগে কোনো কি ধর্ম ছিল? এর আগে আমাদের মধ্যে কোনো ধর্ম কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা জৈনিজম এবং বুদ্ধিজম দুটো ধর্ম নিয়ে পড়বো, একদম পুরোপুরি কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, আচ্ছা, এবারে জৈন ধর্ম, তোমরা সবাই জানো যে একটা মুভমেন্ট হচ্ছে আমাদের ইতিহাসের, আমরা প্রথম দেখছি যে একটি আমাদের রিলিজিয়াস মুভমেন্ট আমরা বলতে পারি, এটা প্রথম রিলিজিয়াস মুভমেন্ট জৈনিজম বুদ্ধিজম। এর আগে কিন্তু কোনো রিলিজিয়াস মুভমেন্ট হয়নি। এরপরে ইতিহাসে যদি বলতে হয় যে ধর্মীয় আন্দোলন কি, তখন আমরা বলবো সুফি মুভমেন্ট। তখন আবার দেখছি যে অনেক কিছু পরিবর্তন আসছে, সেগুলো আলাদা জিনিস। আচ্ছা, জৈন ধর্ম কে প্রবর্তন করে, মানে কে ফাউন্ডার? আগে মোটা মোটা ইনফরমেশন গুলো নাও। সবাই তোমরা জানো যে জৈন ধর্ম ফাউন্ডার হচ্ছে বর্ধমানা মহাবীরা। ঠিক আছে, নেক্সট। এবং জৈন ধর্মটা প্রচার হয়েছিল প্রাকৃত ভাষা। সেই সময় দুটো ভাষা খুব কমন ছিল, সংস্কৃত বাদ দিয়ে। সংস্কৃত সবার জন্য ছিল না অ্যাট দ্যাট টাইম।
ঠিক আছে। প্রাকৃত ভাষাতে আমার জৈন ধর্ম প্রচার হলো, এবং আমরা দেখছি যে বুদ্ধিজম, বুদ্ধ ধর্ম প্রচার করলেন গৌতম বুদ্ধ, সেটা হচ্ছে পালি ভাষায়, এবং পালি প্রাকৃত সবার জন্য ভাষাটা ছিল, কমন ভাষা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গৌতম বুদ্ধ হ্যাঁ বলো। ওই কিন্তু প্রবর্তক ওই ঋষভদেবকে বলে না ওই। দেখো, প্রথম ফাউন্ডার, ঠিক আছে, প্রথম ফাউন্ডার যদি বলা হয়, ফার্স্ট ফাউন্ডার, ধর্মটার প্রবর্তন, ধর্ম, জৈন ধর্ম, তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব। গুরু, তীর্থঙ্কর কথাটার মানে হচ্ছে গুরু, ঠিক আছে। কতজন তীর্থঙ্কর আছে? 24 জন। কিন্তু ধর্মটার প্রবর্তক যদি বলা হয়, মানে ফাউন্ডার যদি বলা হয়, বর্ধমানা মহাবীরা। ঠিক আছে, বেসিক জিনিসটুকু ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কনফিউশন নেই। 24 জন গুরু ছিল। প্রথম গুরু কে? প্রথম গুরু হচ্ছে আমার ঋষভনাথ, ঠিক আছে, ঋষভদেবও বলা হয়। এবং এই যে ধর্মটা, জৈন ধর্ম, জৈন ধর্মের মধ্যে 5টা সিদ্ধান্ত আছে, আমরা পরে দেখবো এই ধর্মটা। ধর্মের প্রবর্তক কে বা ফাউন্ডার কে? বর্ধমানা মহাবীরা। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাস। এবারে ছোট ছোট যেটুকুনি পড়লে, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? 563। 563 বেশিতে। আচ্ছা, এইটুকুনি থেকে কি প্রশ্ন আসতে পারে? গৌতম বুদ্ধ তোমরা শুনলে, তাহলে বুদ্ধ মানে এইগুলো কিন্তু অলরেডি চলে এসছে। বুদ্ধ কথার অর্থটা কি? জ্ঞান, আলোকিত, এনলাইটেন্ড। এনলাইটেন্ড, মানে আরেকটা হয় বাংলাতে সিদ্ধি লাভ বা জ্ঞান। ঠিক আছে, নেক্সট, এবারে চলে এসো। দেখো, আমরা দেখছি যে হঠাৎ করে দুটো ধর্ম খুব কমন হলো। ঠিক আছে, একদিকে জৈন ধর্ম, একদিকে হচ্ছে বুদ্ধিজম। কেন কমন হলো বলো তো? কমন হলো তার ভাষাটার জন্য। মানে বুদ্ধিজম প্রচার হয়েছিল পালি ভাষায় এবং জৈনিজম প্রকৃত ভাষায়, এবং এই দুটো ভাষা ছিল হচ্ছে কমন ভাষা। কমন মানে যে জিনিস কমন, সেই জিনিসটা বেশি প্রচার হয়। আমরা দেখতে পাচ্ছি রাজা থেকে প্রজা, ঠিক আছে, রাজা মানে হচ্ছে রাজারাও দেখছে এই ধর্ম নিচ্ছে, এবং কমন পার্সনরাও সবাই এই ধর্ম গ্রহণ করছে। ফর এক্সাম্পল, এবার আমরা দেখছি আমাদের নন্দ বংশ, ঠিক আছে, তারপরে মৌর্য বংশ, মৌর্য বংশ চন্দ্রগুপ্ত মৌর্য, দেখছি আমাদের জৈন ধর্ম নিলেন। বুদ্ধিজম তো কনিষ্কের সময় সবাই মোটামুটি বুদ্ধিজমই নিলেন। মানে ইন শর্ট, সেই সময় সংস্কৃত সবার জন্য ছিল না। একটা কথা মাথায় রাখবে, সবাই অ্যাপ্লিকেবল করতে পারছে না, নিতে পারছে না, পড়তে পারছে না, বুঝতে পারছে না। বেদ যখন পড়লে, ঋগ্বেদ কে পড়তেন? একজন মনির নাম বলেছিলাম, বিশ্বমিত্র। না বিশ্বমিত্র তো ঠিক আছে, হোত্রী, মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, হোত্রী, ঋগ্বেদ যিনি রিসাইট করতেন, হোত্রী। ঠিক আছে, তো সেই সময় দাঁড়িয়ে দুটো ভাষা এবং খুব কমন ভাষাতে প্রচার হচ্ছে, এবং সবাই নিচ্ছে এক এক করে, এটুকুনি আমরা বুঝলাম। এইবারে এই দুটো ধর্মকে আমি লিখি, একদিকে হচ্ছে জৈনিজম, জৈন ধর্ম, আর একদিকে হচ্ছে বুদ্ধিজম। ঠিক আছে, এই দুটো ধর্মের মধ্যে পার্থক্য কি বা সমান কি আছে? ঠিক আছে, আচ্ছা, দুজনেই হচ্ছে ক্ষত্রিয়, মানে গৌতম বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন এবং বর্ধমানা মহাবীরাও ক্ষত্রিয় ছিলেন, দুজনেই ক্ষত্রিয়। ঠিক আছে, কিছু বললে? কেউ কিছু বলেছো? হ্যাঁ, ঠিক, দুজনেই হচ্ছে ক্ষত্রিয়। আচ্ছা, আর এবং আমরা প্রথমে এই যে সমাজের যে ভাগটা, ঠিক আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, এই যে ভাগ, এই যে ভাগটা, এটা আমরা কোথায় দেখলাম? একটু আগেই বললাম, এটা ছিল আমার পুরুষোক্ত হিয়মে, তাই না? ঋগ্বেদ মন্ডল নাম্বার 10-এ সোসাইটির ডিভিশনটা। ওকে, দুটো ধর্মই কি প্রচার করলো? সত্য এবং নন ভায়োলেন্সের কথা দুটো ধর্মই প্রচার করলো। দুটো ধর্মই প্রচার করলো হচ্ছে কর্ম, মানে তুমি যা কর্ম করবে এবং তার ফল তুমি পাবে, এবং রিবার্থ, পুনর্জন্মের কথা দুটো ধর্মই প্রচার করলো।
দুটো ধর্ম প্রচার করলো হচ্ছে কাস্ট সিস্টেমের এগেনস্টে। মানে আমাদের সোসাইটি তখন 4টে বর্ণে বিভক্ত হয়ে গেছিল। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে 4টে ধর্ম সেই সময় ভেঙে গিয়েছিল সোসাইটির মধ্যে, সেটার এগেনস্টে বললো। আচ্ছা, তাহলে ডিফারেন্স কি দুটো ধর্মের? দুটো ধর্মের ডিফারেন্স হচ্ছে, দেখো এগুলো তো সমান, দুটো ধর্মে সত্যের কথা বললো, দুটো ধর্মে অহিংসার কথা বললো, কিন্তু দুটো ধর্মের পার্থক্য হচ্ছে তাদের মাধ্যমটা। ঠিক আছে, যে তারা যে সিদ্ধি লাভ করবে তাদের মাধ্যমটা আলাদা ছিল। জৈনিজমের মধ্যে আমরা দেখছি তারা আত্মাতে বিশ্বাস করত, কিন্তু বুদ্ধিজম করতো না। কিন্তু আমরা পরে দেখব বুদ্ধিজমের 3টে ভাগ, তার মধ্যে একটা যে ভাগ তারা আবার বুদ্ধিজমের আত্মাতে বিশ্বাস করত। এগুলো বেসিক জিনিস। নেক্সট, এবারে হচ্ছে জৈন ধর্ম। ঠিক আছে, গল্পটা আগে শুনবে, দরকার হলে খাতায় লেখো, নোট হয়ে যাবে। বলো। স্যার ওখানে পার্থক্যতে প্রথম লাইনটা কি ছিল? পার্থক্য, স্যালভেশন। স্যালভেশন মানে হচ্ছে তাদের মাধ্যম, সিদ্ধি লাভ করা। মেথড অফ অ্যাটেন্ডিং স্যালভেশন মানে সিদ্ধি লাভ করার পদ্ধতিটা আলাদা ছিল। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। এবারে জৈন। এই যে জৈন কথাটা কোথা থেকে এসছে বা এর মানেটা কি? জৈন কথাটা জিনা নামক শব্দ থেকে এসছে। জৈন জিনা মানে মানে হচ্ছে জেতা। কি জিতবে? সেলফ কনকরার, নিজেকে জেতা। ওকে, নিজেকে জেতা মানে নিজের আত্মাকে জেতা, এবং সেটা সাধনার মাধ্যমে আসবে। বেসিক জিনিসে ফোকাস করো। আচ্ছা, এইবারে জৈন ধর্মের মধ্যে আমরা আরেকটি শব্দ পাই, দ্যাট ইজ তীর্থঙ্কর। তীর্থঙ্কর কথার অর্থ কি? তীর্থঙ্কর মানে হচ্ছে গুরু, এবং এই ধর্মের মধ্যে আমরা দেখেছি 24 জন গুরু রয়েছেন, মানে তীর্থঙ্কর রয়েছেন। প্রথম তীর্থঙ্কর বহুবার পরীক্ষায় আসে, ঋষভদেব। ঠিক আছে, চাইলে মনে রাখতে পারো, আসে। এরপরে দেখো যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্নটা আসে, 22তম প্রচুরবার আসে। 22তম হচ্ছে নেমিনাথ, 23তম প্রচুরবার পরশনাথ, এবং আমাদের বর্ধমানা মহাবীরা। আমরা ওনার ব্যাপারে আজকে জানবো। 24তম যে তীর্থঙ্কর, ওনার নাম বর্ধমানা মহাবীরা, যিনি 540-এ জন্মগ্রহণ করেছিলেন। আমরা ইনার ব্যাপারে আজকে জানবো। ওকে, যেটুকুনি পড়লে এটা বলার কিছু নেই, বলে ফেলো চিৎকার করে। 540। 540। ঠিক আছে। 23তম তীর্থঙ্কর, পার্শ্বনাথ। হ্যাঁ পরশনাথ। 24তম মহাবীর। 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 ঠিক। এবারে আবার গল্প শোনো, তারপর আবার কথা হবে। আমরা দেখলাম যে 24তম তীর্থঙ্কর হচ্ছে বর্ধমানা মহাবীরা, 540 BC-তে জন্মগ্রহণ করলেন। এবং সে গৌতম বুদ্ধ কবে, এইখানেই পড়া হয়ে যাক, গৌতম বুদ্ধ কবে করলেন? 563। 563। আসে। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানা মহাবীরা বিহারে, বিহারের বৈশালীর কুন্দলা গ্রামে একটি জায়গা, সেখানে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, এই 3টে ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ইতিহাসে কিন্তু সব ইনফরমেশন লাগে না। বাবা কে ছিলেন? সিদ্ধার্থ। এবং গৌতম বুদ্ধের ছোটবেলার নাম সিদ্ধার্থ। ইয়েস অর নো? কনফিউজড হবে না কিন্তু। ঠিক আছে, যখন গৌতম বুদ্ধ পড়বে, গৌতম বুদ্ধের তো একজন ছেলেও ছিল। হ্যাঁ, কনফিউজড হবে না। ঠিক আছে, ছেলের নাম মেবি রাহুল। হ্যাঁ, যেটুকুনি তোমাদের বললাম আগে মাইন্ডে ঢোকাও, কনফিউজড হবে না। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যাও। তাহলে বর্ধমানা মহাবীরের বাবা সিদ্ধার্থ, মা ত্রিশলা, এবং ওনার পত্নীর নাম হচ্ছে যশোদা। ঠিক আছে, দরকার হলে খাতায় লিখে নাও, এই জায়গাটা থেকে 1 নাম্বার থাকে। এবং বর্ধমানা মহাবীরা কৈবল্য লাভ করলেন কবে? কৈবল্য মানে সিদ্ধি লাভ। উনি 42 বছর বয়সে সিদ্ধি লাভটি করেছিলেন। এবং এইখানে একটা জায়গায় আর একটা প্রশ্ন আসবে, তাহলে গৌতম বুদ্ধ কত বছর বয়সে করলেন? 42 বছর বয়সে। না, 35। 35। বাকি একদম ঠিক, দুটো একদম চোখের সামনে। বুদ্ধ 29 বছর বয়সে বেরিয়েছিলেন
মহাবিনিষ্ক্রমণ বেরিয়েছিলেন হচ্ছে আহ 29 বছর বয়সে। হ্যাঁ, ওটা সিদ্ধি মহাবিনিষ্ক্রমণ। মহাবীর 29 বছর বয়সে বেরিয়েছিলেন মোটামুটি 28, না মহাবীর একটু পরে বেরিয়েছিলেন, মোটামুটি 35 বছর। এক্সাক্ট ডেটটা আমি একটু পরে বলছি, আমার মাইন্ডে এই মোমেন্টে নেই, ঠিক আছে? আমি তোমাকে এখনই বলে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে এবং সিদ্ধি লাভ 35 বছর, মারা গেলেন 80 বছর বয়সে। এবং বর্ধমানা মহাবীরা 42 বছর বয়সে সিদ্ধি লাভ করলেন। বেরিয়েছিলেন কবে আমি তোমাকে বলছি, মাইন্ডে আসুক আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে বেসিক যেটুকুনি বললাম মাথায় গেছে? গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি হ্যাঁ গুড। স্যার। হ্যাঁ, এইবারে সিদ্ধি লাভ তো করলেন, ঠিক আছে? সিদ্ধি লাভ মানে আমি তোমাদের বললাম কই বলল কথাটা, কই বলল বর্ধমানা মহাবীরা 42 বছর বয়সে করলেন। এবারে করার পরে ওনার নামে কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে? কি? যেরকম হচ্ছে ওনাকে জিতেন্দ্র বলা হলো, ঠিক আছে? কারণ উনি নিজেকে জিতেছে, জিতেন্দ্র, এবং নির্গ্রন্থও বলা হয়েছিল। দুটো জিনিস মাথায় রাখবে। নির্গ্রন্থ মানে হচ্ছে পৃথিবীর মায়া থেকে উনি নিজেকে ত্যাগ করে দিয়েছেন, ওকে? আচ্ছা, এবং জৈন শব্দ, জৈনটি জিনা নামক শব্দ থেকে এসেছিল, যার অর্থ ছিল হচ্ছে জেতা, নিজেকে জেতা, ঠিক আছে? কনকার। হ্যাঁ, এবারে নির্বল মানে নির্বাণা বলো, কৈবল্য বলো বা আলোকিত হওয়ার জৈন ধর্মের প্রসেস কি? এটাকে বলা হয় ত্রিরত্ন, ঠিক আছে? যে সঠিক চিন্তা ভাবনা রাখতে হবে, সঠিক নলেজ রাখতে হবে, সঠিক ব্যবহার রাখতে হবে। ত্রিরত্ন অফ জৈনিজম, এগুলো আর ভিতরে তো যাওয়ার কোনো দরকার নেই। কম্পিটিটিভ এক্সামে বেসিকটুকু তোমাদের মাথায় গেছে কিনা বলো? যে জিতেন্দ্র মানে কে? জিতেন্দ্র মানে আমাদের বর্ধমানা মহাবীরা। নির্গ্রন্থ কাকে বললাম? নির্গ্রন্থ ওনাকেই বলা হলো। বা তোমাকে এরকম ঘুরিয়ে প্রশ্ন করবে যে বর্ধমানা মহাবীরা নির্গ্রন্থ কবে লাভ করলেন বা কবে বলা হলো, এরকম ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? নেক্সট, এবারে কবে বলা হয়েছে? হ্যাঁ, কবে বলা হয়েছে নিবন্ধ? বুঝতে পারছি। কতগুলো? না না স্যার, বললেন কবে বলা হয়েছে, কবে বলা হয়েছে? আরে যবে সিদ্ধি লাভ করলো 42 বছর বয়সে, যখন যখন উনি সিদ্ধি লাভ করলেন, কৈবল্যটা পেলেন, জ্ঞান অর্জন করলেন, তারপরে ওনাকে নির্গ্রন্থ বলা হলো। আফটার এনলাইটমেন্ট, তার আগে নয়, ঠিক আছে? যেরকম সাক্ষ্যমণি কাকে বলা হয়? আমি তোমাদের একটা প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবে। সাক্ষ্যমণি কাকে বলা হয়? বুদ্ধকে। এবার ওনাকে কি প্রথম থেকে সাক্ষ্যমণি বলা হয়েছিল? না, উনি যখন জ্ঞান অর্জন করেছিলেন, জ্ঞানের পরে ওনার নাম সাক্ষ্যমণি। ব্যাপারটা বুঝতে পারলে? এরকমই এক প্রশ্ন চলে আসতে পারে, সেটাই বলবো। এবারে দেখো, বর্ধমানা মহাবীরা কত বছর বয়সে মারা গেলেন? কমন প্রশ্ন। 72 বছর বয়সে, যেটা হচ্ছে ওই আমাদের ওই পাবাপুরি অঞ্চলে মারা গেলেন, রাজগীর, ঠিক আছে? এবং সালটিও মাথায় রাখবে যদি আসে, 468, ঠিক আছে? নেক্সট, এবং সাহিত্য কোন ভাষায় প্রচার হয়েছিল? প্রকৃত ভাষায়, ওকে? এবারে দেখো, জৈন ধর্মের মধ্যে 5টা সিদ্ধান্ত আছে। এই 5টা সিদ্ধান্ত কি? খুব বেশি ভিতরে ঢুকতে হবে না, কিন্তু একটা প্রশ্ন এখান থেকে দেয়। কি কি সিদ্ধান্ত? যে হত্যা করা যায় না, ঠিক আছে? চুরি করা যায় না, মিথ্যে কথা বলা যায় না, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখান থেকে যেই প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট, ব্রহ্মচার্য পালন করতে হয়। এই যে সিদ্ধান্তটা ব্রহ্মচার্য, এইটা কে দিয়েছিলেন? বর্ধমানা মহাবীরা। কম্পিটিটিভ এক্সামে এটা প্রশ্ন জিজ্ঞেস করে। আগে 4টে সিদ্ধান্ত ছিল, 5ম সিদ্ধান্ত কে দিয়েছেন? সেটা হচ্ছে বর্ধমানা মহাবীরা, ব্রহ্মচার্য। বেসিক পয়েন্ট মাথায় গেছে? ক্লিয়ার? নেক্সট, আমি কোশ্চেন করাবো পরে। আচ্ছা, জৈন ধর্মের মধ্যে আমরা দেখব দুটো সম্প্রদায়, ঠিক আছে? দুটো সম্প্রদায়। এক হচ্ছে দিগম্বর, মানে যারা পুরোপুরি কোনো বস্ত্র পরবেন না, ঠিক আছে? দিগম্বর। এবং শ্বেতম্বর মানে হচ্ছে এইখানে ছবিটা দেখতেই পাচ্ছ, যারা সাদা জামা বা ধুতি পরে থাকবে। আচ্ছা, আর কি পরবো? আর পরবো হচ্ছে জৈন কাউন্সিল, যেরকম
যখন বুদ্ধিজম পড়বো আমাদের 4টে কাউন্সিল মনে রাখতেই হবে। এইখানে এই প্রথম কাউন্সিলটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কাউন্সিল পাটলিপুত্র, যেটা এখন পাটনা বলা হয়, 4th সেঞ্চুরি বিসি সতল বাহুর নেতৃত্বে হয়েছিল। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং আমরা দেখছি কি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের রাজা জৈন ধর্ম নিলেন, কার নেতৃত্বে, কার আন্ডারে, এটাও পরীক্ষা প্রশ্ন দেয়, ভাদ্রবাহু। ছোট ছোট ইনফরমেশন গুলো না খাতায় যেরকম বলছি টুকটুক করে লেখো, তাহলে দেখবে মনে থাকবে। আচ্ছা বলো, এটা তো এইমাত্রই পড়লাম। পাটলিপুত্র। পাটলিপুত্র। আচ্ছা, ভেরি ভেরি গুড, পাটলিপুত্র। ঠিক আছে, চলো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছিলাম, এবার একটু রিভিশন করিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা চলো, ফার্স্ট কোশ্চেন, প্রথমে রিভিশনে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো মন দিয়ে দেখো, ন্যাশনাল এমার্জেন্সি, আগের দিন অনেকবার করে তোমাদেরকে আমি বুঝালাম, সুন্দর ম্যাপ দেখ, এই কালারফুল চার্ট দেখিয়েছিলাম। ন্যাশনাল এমার্জেন্সি লাস্ট কবে ডিক্লেয়ার করা হয়েছে? 75। 1975। Yes, 1975 এ। চ্যালেঞ্জ হয়েছে কবে? ওই 19, ওইটাই চ্যালেঞ্জ করলো, যেটা হচ্ছে 1978। খুব ভালো কথা। আচ্ছা এবারে চলে এসো, এবারে হচ্ছে যে আমাদের দেখলাম হচ্ছে যে পাক স্ট্রেট কোথায় আছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে। তামিলনাড়ুর পর। ভেরি গুড। হ্যাঁ, নেক্সট চলে এসো হচ্ছে কুট্টা নদ, জায়গাটি কোথায় আছে? কেরালা সব থেকে নিচু স্থান ভারতে। কেরালা। সব থেকে নিচু জায়গায়, ইয়েস, কেরালাতে রয়েছে। কেরালা, কেরালা কোন উপকূলে রয়েছে? মালাবার। মালাবার পুকুর। হ্যাঁ, মালাবার একদম ঠিক। কোস্ট। মালাবার, এটা প্রশ্ন আসে, মালাবার উপকূলে, ঠিক। আচ্ছা নেক্সট, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কতটা বর্ডার আমরা শেয়ার করি, মানে লেন্থ? 3033 মতো। দেখো এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে, প্রথম দিনে বলে দিয়েছিলাম, ঠিক বলেছো, কিন্তু আরেকটু মাথায় রাখবে। সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ, এটা কমন জিনিস মাথায় রাখবে। বাংলাদেশের পরে নেপাল কত? 500। 90। না না না, দেখো এই যে ডেটাগুলো, কিছু কিছু ডেটা আছে যেগুলো আমাকে একটুখানি মাথায় রাখতে হবে। চেষ্টা করো না, ভুল বলো না, কি আছে, ভুল হোক ঠিক হোক, আমরা তো শিখছি। নেপাল মোটামুটি হচ্ছে রাউন্ডে বলো 1752। নেপাল 1751 মতো। হ্যাঁ, 51 52 এরকম, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ভুটান, ভুটানটা ভুটান খুব 700 জিজ্ঞাসা করে, কাছাকাছি হবে। কত? 700? হুম। হ্যাঁ ঠিক আছে, যেটা মনে হয় বলেছিলাম 587, এরকম করে ছোট ছোট জিনিস মাথায় রাখবে। নেক্সট, আচ্ছা বলো, আমরা দেখছি হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আমাদের ভারতবর্ষকে দুরকম ডিভাইড করেছে। ট্রপিক অফ ক্যান্সার ওয়েস্ট বেঙ্গলের কতগুলো জেলা দিয়ে গেছে? 5টা। 5টা। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 5টা, ঠিক। নেক্সট, কটা? হ্যাঁ 5টা। মৌলিক অধিকার কবে অ্যামেন্ড হলো? মৌলিক অধিকারগুলি 7 সম্পত্তির অধিকার যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 44th অ্যামেন্ড 78-এ হয়েছে। আর বাকি মৌলিক অধিকারগুলো, দেখো মৌলিক অধিকার ঠিকই বলছো, ঠিকই তো বলছো। হ্যাঁ ওটা তো বেরোলো, আর বাকি তো 42nd মৌলিক অধিকার অ্যামেন্ড। তাহলে অ্যান্সার আমরা কি নেব? মৌলিক অধিকার হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট 1978, হ্যাঁ। ঠিক আছে, এটা ঠিকই বলেছো, অসুবিধা নেই। আচ্ছা এবারে যদি বলে যে আমাদের প্রস্তাবনাকে কবে অ্যামেন্ড করেছি? ওটাও 42nd হবে। এটা হবে 42nd, ঠিক, এটা হলো 42nd। অ্যাবলিশন অফ টাইটেলস, উপাধি রাখা যায় না, কত নম্বর হ্যাঁ। ধারা? 18। হ্যাঁ, কত? 18, ঠিক। নেক্সট, আচ্ছা কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? মেও লর্ড মেও। লর্ড মেও। আচ্ছা, পিটস ইন্ডিয়া অ্যাক্টটি কবে এলো? 1784। 1784। 1784, ঠিক আছে। আচ্ছা আর একটা একটু ভিতরে প্রশ্ন করি, আমরা দেখলাম আমাদের ভাইসরয় পোস্টটা কোন অ্যাক্টের মাধ্যমে এলো বলো? ভাইস
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1880 হ্যাঁ ভাইসরয় এবং 1880 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাঁ এবং এখানে আরেকটা পোস্ট হয়েছিল যেটা হচ্ছে ফার্স্ট সেক্রেটারি। তো বলতে পারবে প্রথম সেক্রেটারি কে ছিলেন? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমাদের লর্ড ক্যানিং ভাইসরয় হলেন এবং ওনার আন্ডারে আর একটা পোস্ট হয়েছিল, একটা সিঙ্গেল পার্সন, ওই পোস্টটার নাম ছিল হচ্ছে সেক্রেটারি। এবং প্রথম সেক্রেটারি অফ ইন্ডিয়া, এটা তোমাদেরকে দিলাম, তোমরা এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেখবে, ঠিক আছে, মাইন্ডটা একটু খাটাবে। নেক্সট, এবারে চলে এসে হচ্ছে বুদ্ধিজম। দুজনেই ক্ষত্রিয়, এটুকুনি আমরা জানি। একদিকে বর্ধমানা মহাবীরাও ক্ষত্রিয় এবং আমাদের গৌতম বুদ্ধও ক্ষত্রিয়। কোন ভাষায় প্রচার হলো? পালি ভাষায়। কোন সেঞ্চুরি, যদি কোন যুগ? 6th সেঞ্চুরি। আচ্ছা, গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া আখ্যা দেওয়া হয়েছিল। ছোট ছোট প্রচুর প্রশ্ন আসবে। লাইট অফ এশিয়া কে বলেছিলেন? এডউইন আর্নল্ড প্রথমে আসবে। আচ্ছা, উনি 563 বিসিতে জন্মগ্রহণ করলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপালে। ঠিক আছে, নেপালের কোন গ্রামে? লুম্বিনী। ঠিক আছে, মাথায় রাখবে লুম্বিনী। আচ্ছা, এবারে বাবা হচ্ছে সুধোধন। এইখানে ইম্পর্টেন্ট সবকটাই, কিচ্ছু মিস করা যাবে না। মা মহামায়া দেবী ছিলেন, কিন্তু উনি মারা যান যখন গৌতম বুদ্ধের বয়স 7 বছর, তখন উনি মারা যান। তাহলে ওনাকে লালন পালন করেছিলেন কে? ওনাকে লালন পালন করেছিলেন ওনার আন্টি বা মাসি মহাপ্রজাপতি গৌতমী, এবং এইখান থেকেই ওনার নাম গৌতম এসছে। ঠিক আছে, গৌতম বুদ্ধর যে পত্নীর নাম যশোদ্রা, সন্তানের নাম রাহুল, এবং ছোটবেলাতে ওনাকে বলা হতো সিদ্ধার্থ। এইটুকুনি বেসিক আগে বলো যে হ্যাঁ স্যার, এগুলো আমাদের মাথায় গেছে। হ্যাঁ স্যার, 7 দিন তো তাহলে সিদ্ধার্থ বলে 7 দিনের দিন ওনার মা মারা গেছেন। হ্যাঁ, ওনার মায়ের নাম মহামায়া দেবী ছিল। ওনার মা, প্রকৃত মা মারা যায়। ঠিক আছে, ওনাকে লালন পালন করা হয়েছিল। কে করেছিলেন? ওনার মাসি মহাপ্রজাপতি গৌতমী। ঠিক আছে, এরপরে ওনার পত্নীর নাম যশোদ্রা, সন্তান রাহুল, ছোটবেলার নাম সিদ্ধার্থ। আমরা দেখলাম সিদ্ধার্থ আবার নাম ছিল কার? বলো, বর্তমানা মহাবীরের বাবার নাম। মহাবীরের বাবা। এই জায়গাটা কনফিউজড হবে না, ঠিক আছে, এটাই তোমাদের বলছিলাম। ঠিক আছে, চলো নেক্সট, পরের ইনফরমেশনে যাও। যেটুকুনি পড়লে কি হবে? বেসিক হবে। অপশন সিদ্ধার্থ। সিদ্ধার্থ। অপশন বি। সিদ্ধার্থ। একদম ঠিক, সিদ্ধার্থ। রাহুলকে? ছেলে। ওর ছেলে। 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 রাহুল হচ্ছে ছেলে। সুধোধনকে? বাবা। না, বাবা। সুধোধন হচ্ছে হ্যাঁ বাবা, ঠিক, একদম ঠিক। আচ্ছা, এবারে দেখো, উনি তো ক্ষত্রিয় ছিলেন, ওনার কোনো কিছু অসুবিধা তো ছিল না, ঠিক আছে, কিন্তু উনি ওনার জীবনের 4টে ঘটনা ওনাকে নাড়িয়ে দেয় বা কি বলে, ওনাকে পরিবর্তন করে দেয়। সেটা কি কি 4টে ঘটনা? প্রথম মাথায় রাখবে, এক হচ্ছে মৃত্যু কেন আসে মানুষের জীবনে, বা যে কোনো মৃত্যু কেন হয়। এক হচ্ছে বার্ধক্য বলো, বা ওই বয়স কেন হয় মানুষের, ঠিক আছে। এক হচ্ছে জীবনে দুঃখ কেন আসে, আর কষ্ট কেন আসে। এই 4টে ঘটনা ওনাকে নাড়িয়ে দেয়, ঠিক আছে। এবং এর জন্য উনি কি, এর সত্য জানার জন্য উনি 29 বছর বয়সে ঘর ছাড়লেন। ঘরে ওনার সন্তান, ওনার পত্নী সবাই ছিল। 29 বছর বয়সে ঘর ছাড়লেন। এইখানে পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞেস করে, কত বছর বয়সে ঘর ছেড়েছিলেন। ঠিক আছে, এবার আমরা বুঝলাম। ঘর ছেড়ে উনি যখন যাচ্ছেন, তখনও প্রশ্ন, উনি ওনার সারথীর সঙ্গে যাচ্ছে। চ্যারিয়েটার মানে সারথি, যে রথ চালায়, নাম কি? চান্না। পরীক্ষায় দেয়। ওনার ঘোড়ার নাম কি? যে ঘোড়া ওনাকে নিয়ে গেছিল, এটা কান্ধাক হবে, KANDHAK, কান্ধাক।
ঠিক আছে। এবং এই যে ঘর ছাড়লেন, এটিকে বলা হয় মহাবিনিষ্কারম, 29 বছর বয়সে। এই প্রত্যেকটা ইনফরমেশন দিতেই পারে। সারথীর নাম কি, ঠিক আছে, যাই হোক। এবং 35 বছর বয়সে উনি আলোকিত হলেন, এনলাইটেন্ড মানে আলোকিত হলেন। কোথায়? বোধ গয়াতে হলেন, যেটা বিহারে, নিরঞ্জনা নদীর ধারে। এটা তো প্রশ্ন দেয়। এবং যখন উনি জ্ঞান লাভ করলেন, তারপরে ওনাকে বলবে সাক্ষ্যমণি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথাগত। ঠিক আছে, তাহলে তথাগত কে, সাক্ষ্যমণি কে, সবই গৌতমা বুদ্ধ, বা সিদ্ধার্থ কে, গৌতমা বুদ্ধ। ঠিক আছে, ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার মহাকিনীস্করমটা কি বললেন স্যার? দেখো, গৌতমা বুদ্ধের জীবনে 3টে ঘটনা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 29 বছর বয়সে উনি ঘরটাকে ছাড়লেন। ঠিক আছে, এই যে ঘর সুন্দর করে এঁকে দিয়েছি, আর ভুলবে না আসে। এই ঘর ছাড়ার ঘটনাটাকে মহাবিনিষ্কারম, MAH, মহা, এখানে বানানটা ভুল আছে, VHINISKARAM, মহাবিনিষ্কারম। ঠিক আছে, ঘর যখন উনি ছাড়লেন, এই অবধি বুঝলে? নেক্সট, এরপরে কি হলো? এরপরে উনি বাণী প্রচার করবে। প্রথম ওনার বাণীটা উনি প্রচার করলেন, ডেলিভার ফার্স্ট সারমান। ফার্স্ট সারমান মানে বাণী। কোথায় প্রচার করলেন এটা? ডিয়ার পার্কে, যেটা হচ্ছে ইউপি। ঠিক আছে, সারনাথ ইউপিতে। এই ঘটনাটাকে বলা হলো ধর্মচক্র প্রবর্তন, বা ইংলিশে বললে টার্নিং অফ হুইলস। তাহলে আরেকটা ঘটনা গৌতম বুদ্ধের জীবনে খুব ইম্পর্টেন্ট হলো। একটা হলো মহাবিনিষ্কারম, যখন উনি ঘর ছাড়লেন। পরেরটা হলো ধর্মচক্র প্রবর্তন, যখন উনি বাণী প্রচার করলেন। ওকে, নেক্সট, এরপর আর একটা ঘটনা আছে, বলছি। এই প্রশ্নটা করো। গৌতম সারনাথ, ঠিক। নেক্সট, এবার কোন ভাষায় লেখা? পালি। সংস্কৃত নয়। আচ্ছা, এবারে দেখো, গৌতমা বুদ্ধের যেগুলো ছোট ছোট প্রশ্ন, ওনার প্রথম শিক্ষকের নাম কি? আলাদা বহুবার কালামা। পরীক্ষায় আসে। ওনার যে প্রথম শিক্ষক, ওনার নাম হচ্ছে আলারা কালামা। ঠিক আছে, দ্বিতীয় শিক্ষক হচ্ছে উদ্রাকা রামাপুত্র। শুধু এইটুকুনি ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় যদি আসে মাথায় নিয়ে যাবে। এবং উনি যখন ওনার প্রথম বাণী প্রচার করলেন, তখন উনি কি প্রচার করেছিলেন? 4টে চরম সত্যি কথা। আমরা এর ভিতরে ঢুকবো না, আমরা শুধু দেখব ব্যাপারটা কি। উনি বলেছিলেন 4 নোবেল ট্রুথ, 4টে চরম সত্যি কথা, এবং 8 ফোল্ড পাথ, যেটাকে অষ্টাঙ্গী মার্গ বলে, সেটা উনি আলোচনা করলেন। ঠিক আছে, আচ্ছা করো এটা। 283। 283, 383, 483, 583। 483। উনি জন্মগ্রহণ করেছিলেন কবে? এটা ভুল বললে, এই 283 নয়, উনি 483। জন্মগ্রহণ, 383 হতে হবে। 383। হ্যাঁ ঠিক। আচ্ছা, উনি এখানে আমরা একটুখানি লিখে নেই, আরো ভালো হবে। উনি জন্মগ্রহণ করলেন কবে? 563। হ্যাঁ 563, আর 383 তে মারা গেছে। ঠিক, 383 মারা গেলেন। এবং কোথায় জন্মগ্রহণ করলেন? আমরা দেখলাম নেপালে, লুম্বিনীতে। ঠিক আছে, আচ্ছা, স্যার, মাঝখানে দেন। হ্যাঁ বলো, 483 তো হবে, দিলে তো 80 বছর হচ্ছে। কি বলছো? 483 তো 80 বছর হচ্ছে। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা, এটা 300 লিখলাম না, হ্যাঁ এটা 483 হবে, ঠিক, 483, 483। আচ্ছা, নেক্সট, এইবারে দেখো, এই জায়গাটা খুব বেশি ভিতরে আমাকে যেতে হবে না, জাস্ট উপর থেকে ব্যাপারগুলোকে বুঝে নাও। আমি কি বললাম, যখন উনি বাণী প্রচার করলেন, প্রথম বাণীতে উনি 4টে চরম সত্যি কথা, এবার এই 4টে চরম সত্যি কথা কি সেইটুকুনি জানো, এবং 8 ফোল্ড পথ কি সেইটুকুনি।
যে জীবন দুঃখে ভরা, এটাকে অ্যাকসেপ্ট করে নাও। লাইফ ইজ ফুল অফ মিজারি, জীবনে দুঃখ থাকবেই। কেউ যদি বলে আমার জীবনে দুঃখ নেই, তাহলে সে মিথ্যা কথা বলছে। যে কোটিপতি তারও জীবনে দুঃখ আছে কোনো না কোনো, ওর ভিতরে আমি ঢুকবো না, ফিলোসফিক্যাল যাব না, জীবনে দুঃখ আছে। আচ্ছা, এবার দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে আমাদের চাহিদা। ডিজায়ার ইজ দ্য কজ অফ মাইজারি, মানে আমাদের চাহিদাই আমাদের দুঃখের কারণ। আমরা যদি আমাদের চাহিদাকে মারতে পারি, তাহলে আমরা আমাদের দুঃখকে মারতে পারবো। এবং আমরা আমাদের চাহিদা কি করে মারবো, সেটা হচ্ছে এই 8-fold পাথ, মানে হচ্ছে অষ্টাঙ্গী মার্গ ফলো করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, জাস্ট 8-fold পথ কে দিয়েছেন এরকম প্রশ্ন আসে। আচ্ছা, উনি মারা গেলেন, এজটা খুব ইম্পর্টেন্ট, 80 বছর বয়সে, উত্তরপ্রদেশের কুশীনগরে, 483। ওকে, নেক্সট। এবারে দেখো, সরি, 4th 4টে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এই 4টে বুদ্ধিস্ট কাউন্সিল একদম 4টে ইম্পর্টেন্ট। এই প্রথম জৈন সম্মেলন কোথায় হলো? রাজগৃহ, জৈন 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 পাটলিপুত্র। হ্যাঁ, সিমিলারলি এবার এটাতে দেখো 4টে বুদ্ধিস্ট কাউন্সিল কিভাবে মনে রাখবে। প্রথমটা 483, তারপরেরটা 100 বছর ইয়ে করে দাও, 383, 100 বছর পরে, তারপরেরটা 250 বিসি, তারপরেরটা আবার লাস্ট যেটা সেটা হচ্ছে 78। ঠিক আছে, নেক্সট। এইখানে কি কি হয়েছিল ভালো করে বোঝো। 483 বিসি রাজগীরে হচ্ছে, জায়গাটা কোথায়? রাজগীর। রাজা কে? অজাত শত্রু, এবং প্রেসিডেন্ট হচ্ছে মহাকাশ্য। রাজগীর। হ্যাঁ, একদম, রাজগীর, অজাতশত্রু, মহাকাশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে কি হয়েছিল কি দেখো, আমাদের বুদ্ধ ধর্মের মধ্যে 3টে পিটক আছে, বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক। তো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলিং এ সুত্ত পিটকটি, যেটাকে রেডি করা হয়েছিল, সুত্ত পিটক, মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, তার জন্য তোমাদেরকে বলা হলো সুত্ত পিটক। ঠিক আছে, আসে। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল তার 100 বছর পরেই হলো, পুরো 100 বছর, 383। বৈশালীতে হলো, কাল অশোক, শিশুনাগ বংশের রাজা কাল অশোকের সময় হলো। ঠিক আছে, যদি কাল অশোক। নেক্সট, রেজাল্ট কি? প্রথমবারের জন্য বুদ্ধিজমের মধ্যে ভাঙন ধরলো। ঠিক আছে, এটা প্রশ্ন আসে। দুটো আলাদা সম্প্রদায় পেলাম, হীনায়না, মহায়ানা। প্রশ্নটা দেবে ফার্স্ট ডিভিশন, প্রথম ভাঙন কোন বুদ্ধিস্ট কাউন্সিলিং এ হলো, এই প্রশ্নটাই আসে। ঠিক আছে, নেক্সট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল। কেন? 250 বিসিতে হলো, পাটলিপুত্র শহরে হলো, রাজা অশোকের সময়, প্রেসিডেন্টকে মগালিপুত্তা টিসা। রেজাল্ট এখানে কি? অভিধম্ম পিটকটি তৈরি হলো, এবং প্রথমবারের জন্য ডিসিশন নেওয়া হলো যে ভারতবর্ষের বাইরে বুদ্ধ ধর্মকে প্রচার হবে। এবং এখানে প্রশ্নটা দেবে, প্রথম প্রচার হয়েছিল কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় প্রচার করতে গেল রাজা অশোকের ছেলে এবং মেয়ে। রাজা অশোকের ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্ঘমিত্রা, দুজনে প্রচার করতে গিয়েছিল। ঠিক আছে, গেছে মাথায়? নেক্সট, এবারে 4 নাম্বার বুদ্ধিস্ট কাউন্সিল, 78, কাশ্মীর, রাজা কনিষ্ক, এবং সেই সময় প্রেসিডেন্ট ছিলেন কে? বসুমিত্র। এইখানে যে প্রশ্নটা দেবে সেটা হচ্ছে বুদ্ধিজমের মধ্যে পুরোপুরি ভাবে ভাঙন ধরলো কোন সম্মেলনে, কোন কাউন্সিলিং এ? ক্লিয়ার ডিভিশন অফ বুদ্ধিজম টুক প্লেস, এটা হবে 4র্থ বৌদ্ধ সম্মেলনে। ঠিক আছে, নেক্সট। এবারে ভাঙন ধরে কি হলো? অ্যাকচুয়ালি বুদ্ধিজমের 3টে সম্প্রদায় আছে। ঠিক আছে, 3টে সম্প্রদায়, 3 ডিভিশন। এই 3টে সম্প্রদায় কি কি? ফার্স্ট হচ্ছে হীনায়ানা বুদ্ধিজম, হীনায়ানা বুদ্ধিজম। সেকেন্ড হচ্ছে মহায়ানা বুদ্ধিজম,
এবং 3 নাম্বার হচ্ছে বজ্রায়না বুদ্ধ। ঠিক আছে, হিনায়ানা বুদ্ধিজম মানেটা কি? হিনায়ানা বুদ্ধিজম মানে হচ্ছে গৌতম বুদ্ধ যেটা বলে গেছেন সেটাই, সেই একই জিনিসকে প্রচার করা, অরিজিনাল টিচিং অফ গৌতম বুদ্ধ, একই জিনিস। এবং এই হিনায়ানা বুদ্ধিজম কখনোই মূর্তি পুজোতে বিশ্বাস করতো না। মূর্তি পুজো মানে হচ্ছে গৌতম বুদ্ধের যে স্ট্যাচু বা মূর্তি, সেইগুলোতে বিশ্বাস করতো না। এবং কোন ভাষায় প্রচার হয়েছিল? প্রচার হয়েছিল পালি ভাষায়। ঠিক আছে, এটা আসে পরীক্ষা। এবং কোন কোন জায়গায় প্রচার হয়েছিল? ম্যাক্সিমাম শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, এই প্রভৃত জায়গায়। আচ্ছা, মহায়ানা বুদ্ধিজম মানে কি? মহায়ানা বুদ্ধিজম মানে হচ্ছে যে প্রথম কথা, এটা ডিফারেন্স হচ্ছে সংস্কৃত ভাষাতে। আগেরটা আমি দেখলাম যে পালি ভাষা, এটা সংস্কৃত ভাষা। এবং এটাও সেই গৌতম বুদ্ধের যে টিচিং, সেই টিচিং এর উপরে বিশ্বাস রাখা, এই সমস্ত কিছু। কিন্তু এটা প্রচার হয়েছিল চায়না, কোরিয়া, জাপান, এই সমস্ত দেশগুলোতে প্রচার হয়েছিল। বজ্রায়ন ব্যাপারটা বাংলাতে হয়েছিল। ঠিক আছে, সেই সময় যে ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব যে আমাদের বাংলা মানে তো সেই সময় পুরোটাই ছিল। ঠিক আছে, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ সমস্ত, বজ্রায়ন সেইখানে প্রচার হয়েছিল। বজ্রায়ন মানে হচ্ছে তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করা, বজ্র, ম্যাজিক্যাল পাওয়ার, ঠিক আছে, সিদ্ধি লাভ করা। ওকে, নেক্সট। এবারে ছোট ছোট জিনিসগুলোকে দেখো। উপাগুপ্তা কে? উপাগুপ্তা রাজা অশোককে বুদ্ধিজমে কনভার্ট করেছিলেন, আছে যখন পড়ছো। আচ্ছা, গৌতম বুদ্ধের প্রথম জীবনী কে রচনা করেন? ফার্স্ট বায়োগ্রাফার অফ গৌতম বুদ্ধ কি? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ রচনা করলেন। বুদ্ধ চরিত কোন ভাষায়? সংস্কৃত ভাষায়, অনেকে পালি করে দেয়। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, বসুবন্ধুকে সেকেন্ড বুদ্ধা বলা হতো। এবং রাজা অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করলো কলিঙ্গের যুদ্ধের পরে, মাথায় রাখবে। এবং যে গৌতম বুদ্ধিস্টরা যেখানে পুজো করে সেটাকে প্যাগোডা বলে, টেম্পেল বলা হয় না, প্যাগোডা। ঠিক আছে, বেসিক জিনিস আছে। জাতক কি? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার যে অশোকার যে স্যার বুদ্ধিজম ধর্ম গ্রহণ কনভার্ট হয়েছে স্যার, এ কোন বুদ্ধিজমে হয়েছে স্যার? তিনটে তো আছে। না, সেই সময় যেটা হচ্ছে যে হিনায়ানা, মহায়ানা এবং বজ্রায়ন, বেশিরভাগ যেই কনভার্টটা হয়েছিল সেগুলো সবই হিনায়ানাতে। ঠিক আছে, হিনায়ানা। এটা একটা প্রশ্ন আসে, কনিষ্কর সময়তেও আসে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট। স্যার সূত্র পিটকটা কখন তৈরি হয়েছিল, কোন সম্মেলনে? কি? সূত্র- তোমার আওয়াজটা বি- কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলো। হ্যাঁ বলছি স্যার, বিনয় পিটক আর অভিধম্ম পিটকটা স্যার সম্মেলনটা তো শুনলাম, সূত্র পিটকটা কখন হয়েছিল? বিনয় এবং সূত্র ওই একটাই, ঠিক আছে, একটাতেই হয়েছিল, যেটা হচ্ছে আমাদের প্রথম, ফার্স্ট। নেক্সট চলে এসো হচ্ছে আমার থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং এ হলো অভিধম্মটা। ঠিক আছে, এবং সেই সময় ডিসিশন নেওয়া হলো যে ভারতবর্ষের বাইরে প্রচারে যাব। ওকে, নেক্সট। এবারে চলে এসো জাতক কি? জাতক হচ্ছে গৌতম বুদ্ধের ছোটবেলার কথা। ঠিক আছে, এবং মোর দেন কতগুলো গল্প ওরকম আছে, 500-এরও বেশি। আচ্ছা, বিম্বিসার। বিম্বিসার মগধের রাজা। ঠিক আছে, সময়কালীন রাজা ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধের, এই প্রশ্নটা আসে। বিম্বিসার হর্ষঙ্ক বংশের, সরি হরিয়াঙ্কা বা হর্ষঙ্ক যেটাই বলো উচ্চারণ, বিম্বিসার। আচ্ছা, কনিষ্ক কে সেকেন্ড অশোক বলা হচ্ছে, বুদ্ধ ধর্ম নিলেন। কারণ আমি প্রথমে বললাম যে এই ধর্ম সবাই গ্রহণ করেছে, রাজা গ্রহণ করেছে, সাধারণ মানুষজন। ঠিক আছে, যাই হোক। নেক্সট, রাজা অশোকের ছেলে মেয়ে, মাথায় রাখবে, মহেন্দ্র, সঙ্ঘমিত্রা, শ্রীলঙ্কায় গিয়েছিল, প্রথম প্রচার হয়েছিল কোন সম্মেলনের পরে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। গৌতম বুদ্ধকে বলা হলো লাইট অফ এশিয়া, এডউইন আর্নল্ড। ওকে, নেক্সট, লাস্ট একটা ইনফরমেশন, মিলান্দ পানো কে রচনা করেছেন? নাগসেন। ঠিক আছে,
এবং কি আছে এখানে যে ওই গ্রিক রাজা মিনান্দার যে কনভার্ট হলেন বুদ্ধিজমে, বুদ্ধ ধর্মে, সেইখানেই যে কথোপকথন চলছে সেটাই রয়েছে। আচ্ছা, এবারে বেসিক জিনিস যেটুকুনি প্রথম থেকে লাস্ট বললাম মাথায় গেছে? আমি প্রশ্ন করব, প্রশ্ন কি দুই একটা করতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, চটপট উত্তর দেবে সবাই। আচ্ছা বলো, গৌতম বুদ্ধ কত বছর বয়সে সিদ্ধি লাভ করলেন? 35 35। 34। 42। ঠিক না আছে, না দেখো sorry, আমি যা, হ্যাঁ এইমাত্র পড়লে তো এগুলো মাইন্ডে থাকে, এগুলো গুড়গুড় করে। ঠিক আছে, 35 বছর বয়সে। নেক্সট, সিদ্ধার্থ কার বাবার নাম ছিল? মহাবীরের। মহাবীর। যেগুলো কনফিউশন, হ্যাঁ, বর্ধমানা মহাবীরের। আচ্ছা, বর্ধমানা মহাবীরা কোন সিদ্ধান্তটা দিয়েছিলেন জৈন ধর্মের মধ্যে? ব্রহ্মচর্য। ব্রহ্মচারী। সৌন্দর্য। হ্যাঁ, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পালন করতে হবে, ঠিক। ওটা ফিফথ প্রিন্সিপাল। পঞ্চমহাব্রত। আচ্ছা, জৈন কথার অর্থ কি? জিনা, যেটা মানে কষ্ট। হ্যাঁ, মানে জেতা। জিনা নামক শব্দ থেকে এসছে, মানে জেতা। আচ্ছা, তীর্থঙ্কর মানেটা কি ছিল? তীর্থঙ্কর গুরু। গুরু। আচ্ছা, বেদ, হ্যাঁ বেদ মানেটা কি আগের দিন বলা হয়েছিল? জ্ঞান। বিদ শব্দ থেকে এসছে। জ্ঞান। বিদ নামক শব্দ থেকে এসছে, যার মানে নলেজ। বিদ মানে হচ্ছে নলেজ, ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল? রাহুল। রাহুল। রাহুল, তাই না? ঠিক। নেক্সট হচ্ছে বর্ধমানা মহাবীরা কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম। 24তম তীর্থঙ্কর ছিলেন। 42তম অ্যামেন্ডমেন্ট কবে এসছে? মানে আমি পলিটিকে আনি 1976। 1976 এ, তাই না? নেক্সট, রাউলাক অ্যাক্ট কবে এসছে? 1919। বাকিরা এটা এখনো পড়ানো হয়নি। 1911। 1911 নয়, ঠিকই বলছি, 1919 বললে ঠিক বললে। রাউলাক অ্যাক্ট, কালা কানুন বলা হলো, ব্ল্যাক অ্যাক্ট। যাই হোক, অনেক বড় গল্প আছে রাউলাক অ্যাক্টে। যাই হোক, এবারে ছাড়ো। এবারে আমরা দেখছি যে রাজা অশোকের ছেলের নাম কি, কারণ দুজনেই খুব ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে। মহেন্দ্র এবং মেয়ে সঙ্ঘমিত্রা, কারণ প্রথমবারের জন্য প্রচার করতে গিয়েছিল। আচ্ছা, পালি ভাষায় কি প্রচার হয়েছিল? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। স্যার, এরকম প্রশ্ন আসবে, এইরকমই আসবে, দেখবে কনফিউজড হয়ে যাবে তোমরা। ঠিক আছে, কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আজকে যেটুকুনি জৈনিজম বুদ্ধিজম পড়ানো হলো, আচ্ছা খাতায় নোট ডাউন করো। ঠিক আছে, কালকে মঙ্গলবার, কালকে কিছু নেই। বুধবারে আছে। বুধবারে কি আছে জানো? বুধবারে জিওগ্রাফি আছে। জিওগ্রাফি পড়বো হচ্ছে নর্দার্ন প্লেন। হিমালয় পড়ানো হয়ে গেছে। নর্দার্ন প্লেন হচ্ছে এই এরিয়া, হিমালয় থেকে নিচে নামলে। এই হিমালয় পড়েছো? ধওলাগিরি কোন রেঞ্জে? ধওলাগিরি পাহাড় কোন রেঞ্জে? হ্যাঁ, ধওলাগিরি। অপশনে দিয়ে রাখবে হিমাদ্রি, হিমাচল, শিওয়ালিক। নাও বলো। হিমাচল। বাকিরা? আমি বলেছি ধওলাধর এবং ধওলাগিরি, এই দুটো পাহাড় আসে এবং পরীক্ষায় খুব কনফিউজ করে, এটা হিমাচলই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখলাম যে আমাদের ওই সাগর মাথা কাকে বলা হচ্ছে? মাউন্ট এভারেস্ট। কোথায়? নেপালে। নেপালে বলা হচ্ছে। আচ্ছা, সব থেকে কোন রাজ্য বেশি বর্ডার করে রাখে? কমন প্রশ্ন। সব থেকে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, তাই না? উত্তরপ্রদেশ সব থেকে বেশি বর্ডার করে। কতগুলো? 8টা। ঠিক আছে, হ্যাঁ 8টা। নেক্সট, থাক আজকের মতন আপাতত এই জায়গায় থাক। জৈনিজম বুদ্ধিজম প্রচুর ছোট ছোট। হ্যাঁ বলো। বলছি স্যার, আপনার কোনো বই টই প্রকাশ পেয়েছে নাকি? মানে না, আপনার বই কি কোনো আছে প্রকাশ পেয়েছে এমন? তাহলে নিতাম। বই বলতে তোমরা তো স্টাডি মেটেরিয়াল পাচ্ছ তো? না স্যার, আমি বলছি যে এগুলো সেই বইগুলো যে প্রকাশ হয়, মানে এই সেরকম কোনো আপনার লেখা বই। দেখো,
প্রচুর স্টাডি মেটেরিয়াল তো রয়েছে, আমার প্রচুর স্টাডি মেটেরিয়াল বলো, নোটস বলো, বই বলো রয়েছে। আপাতত আগে তোমরা এগুলোকে শেষ করো, ঠিক আছে? এগুলোকে শেষ করে নাও। বেসিক জিনিসের উপরে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অনেকের ধারণা আছে কম্পিটিটিভ এক্সাম মানে প্রচুর পড়তে হয়। প্রচুর পড়বে, বেসিক ইনফরমেশনকে বারবার করে পড়ো, ঠিক আছে? আগে এগুলো শেষ করো, সে তো পরে পড়া যাবে, ওগুলো নেওয়া যাবে পরে। ঠিক আছে, চলো আজকের মতন আপাতত ইতি। থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে বুধবারে, ঠিক আছে? চলো, স্যার বলো। একটা কোশ্চেন আছে স্যার, হিন্দুইজম আর বুদ্ধিজম জৈনিজম তিনটেতে একটা কোশ্চেন আছে স্যার। স্যার বলছি স্যার যে হিন্দুইজম তো সব অনেক একটা ওল্ডেস্ট রিলিজিয়ন স্যার, জৈনিজম আর বুদ্ধিজম পরে এসছে স্যার। তাও স্যার বুদ্ধিজম স্যার ভারতবর্ষের বাইরে এত বেশি স্প্রেড হলো স্যার, বাট জৈনিজম হিন্দুইজম স্যার এরকম বা স্প্রেড হতে পারলো না কেন স্যার? দেখো, প্রথমেই ধর্ম আমাদের বুদ্ধিজমের প্রথমেই প্রচার করছে কোথা থেকে? প্রথমেই প্রচার হয়ে গেল তো বাইরের দিকেই চলে গেল। প্রথমে ওদের প্রচারটাই পুরোপুরি হয়ে গেল বাইরের দিকে, প্রথম থেকেই যদি আমরা দেখি। এটা তুমি ঠিকই বলেছো, অবজারভেশনটা খুব ভালো করেছো। হ্যাঁ, বেশিরভাগ বুদ্ধ ধর্ম বলো বা জৈন ধর্ম সবই বাইরেই রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম, ঠিক আছে? প্রথম থেকে বাইরের দিকেই চলে গেছে, কারণ রাজা অশোক প্রথমেই পাঠিয়ে দিয়েছে। আমরা যদি দেখি সেই কোন কোন কাউন্সিলিং বললাম, কোন কাউন্সিলিং গেল, থার্ড শ্রীলঙ্কা পাঠিয়েছিল। কাউন্সিলিং এ প্রথমে প্রচার থার্ড হয়েছে। কাউন্সিল, থার্ড কাউন্সিল। ঠিক আছে, সেমনি ভাবে আমাদের হিন্দু ধর্ম ওরকম ভাবে বাইরে অতটা প্রচার হয়নি, ঠিক আছে? যাই হোক, লিভ ইট। এটা তোমাকে কম্পিটিটিভ এক্সামে যাই হোক, তুমি যেটা জানতে চাইলো বুঝতে পারলে। প্রথম থেকেই জৈনিজম বলো, বুদ্ধিজম বলো, ঠিক আছে, সবই প্রচার বাইরেই হয়েছে। ঠিক আছে, চলো আজকের মতন আপাতত এই জায়গায় ইতি করি, ঠিক আছে? আর কেউ কিছু বলবে? কেউ কিছু বলছো? সেকেন্ড, পরের দিন তোমরা নোট বানিয়ে অন্তত একটু দেখলাম, হ্যাঁ। ঠিক আছে? গ্রুপ তো রয়েছে, অ্যাটলিস্ট অন্তত দেখ, বলো যে হ্যাঁ স্যার নোট বানাচ্ছি, ঠিক আছে? নোটটা বানাও, ঠিক আছে? চলো এখনকার মতো আপাতত ইতি, পরের দিন দেখা হচ্ছে, চলো।